অষ্টম পর্ব। হরিদয়াল সমস্ত কথা পরিষ্কার করিয়া মণিশঙ্করকে লিখিয়া দিয়াছিলেন। সেই জন্যই তাহার সহজেই বিশ্বাস হইল সংবাদটা অসত্য নহে, কিন্তু বুঝিতে পারিলেন না এ স্থলে কর্তব্য কি। এ সংবাদটা তাহার পক্ষে সুখেরই হোক বা দুঃখেরই হোক, গুরুতর তাহাতে সন্দেহ নাই। এত ভার তাহার একা বহিতে ক্লেশ বোধ হইল। তাই স্ত্রীকে নিরিবিলিতে পাইয়া মোটামুটি খবরটা জানাইয়া বলিলেন, এবং আরও বলিলেন, আমার পরামর্শ নিলে কি এমন হতো না, এত বড় জুয়াচুরি ঘটতে দিতাম। যাই হোক, কথাটা এখন প্রকাশ করো না, ভালো করে ভেবে দেখা উচিত। কিন্তু ভালো করিয়া ভাবিতে সময় লাগে, 2-4 দিন অপেক্ষা করিতে হয়। স্ত্রীলোক এতটা পারে না। তাই হরিদয়ালের পত্রের মর্মার্থ 2-4 কান করিয়া ক্রমশ সংখ্যায় বৃদ্ধি পাইতে লাগিল। মেয়ে দেখার দিন হরিবালা শুনিতে পাইয়াছিলেন, তাই ভয়ে ভয়ে সেদিন জানিতে আসিয়াছিলেন চন্দ্রনাথ সরজুকে কতখানি ভালোবাসেন। সেদিন মেয়ে মহলে অস্ফুট কলকণ্ঠে প্রশ্নটা খুব উৎসাহের সহিত আলোচিত হইয়াছিল, কেননা তাহারাই প্রথমে বুঝিয়াছিল যে শুধু ভালোবাসার গভীরতার উপরেই সরজুর ভবিষ্যৎ নিহিত আছে। সকলেই চাপা গলায় কথা কহে, সকলের মুখে চোখে প্রকাশ পায় যে একটা পৈশাচিক আনন্দ প্রবাহ এই কোমল বক্ষগুলির মধ্যে ছুটিয়া ফিরিতেছে। দুঃখ প্রকাশ এবং দীর্ঘ নিঃশ্বাস তো আছেই, কিন্তু সকলেরই যেন গোপন ইচ্ছা সরজুর ভাগ্য দেবতা যেদিকে মুখ ফিরাইলে তাহারা অত্যন্ত দুঃখের সহিত আহা বলিবে, সেই পরম দুঃখের চিত্রটি যেন তাহারা দেখিতে পায়। আজ 2 দিন ধরিয়া উৎকণ্ঠায় তাহাদের নিদ্রা হয় না। ক্রমে 1 সপ্তাহ অতীত হইয়া গেল। এই রাত দিন শুধু ধোঁয়া হইয়াছে, আগুন জ্বলে নাই। কথাটা শুধু মেয়েদের মধ্যে বাধাপ্রাপ্ত স্রোতের মতো ঘুরিয়া ঘুরিয়া আসিয়াছে গিয়াছে, অথচ দুকুল ভাসাইয়া বহিতে পারে নাই। পুরুষের দলেও এ কথা উঠিতেছিল, কিন্তু তাহা অল্প সময়ের জন্য। তাহাদিগের চন্দ্রনাথের জাতি মারা ভিন্ন আরও কাজ আছে, সংসারের ভার বহন করিতে হয়। একেবারে গা ছাড়াইয়া দিয়া অনেকক্ষণের জন্য বসিবার সময় পায় না। তাই কথাটা মীমাংসা হইবার পূর্বেই দল ভাঙিয়া যায়। তবে কথাটা যদি ছোট হইত, চন্দ্রনাথ দরিদ্র হইত, তাহা হইলে বোধ করি যেমন তেমন মীমাংসা হইলেও হইতে পারিত। কিন্তু এরূপ স্থলে কেহই প্রকাশ্যভাবে দলপতি সাজিয়া চন্দ্রনাথের বিরুদ্ধে দাঁড়াইতে সাহস করিল না। যে পারিত সে মণিশঙ্কর, কিন্তু কেন বলিতে পারি না, তিনি একেবারেই কোনো কথা উত্থাপন করেন না। এখন পাড়ার বর্ষীয়সী বিধবা বা সধবার দল কর্তব্য কর্মে মন দিলেন। তাহারা নিরপরাধ ব্রজকিশোর, তাহার পত্নী হরকালীর ধর্ম ও জাত বাঁচাইবার পবিত্র বাসনায় নিতান্ত দুঃখের সহিত জানাইয়া দিয়া গেলেন যে ইহা নিঃসন্দেহে প্রমাণ হইয়া গিয়াছে যে বধূমাতা সরজুর মা একজন কাশীবাসিনী বেশ্যা। সুতরাং তাহার কন্যার স্পর্শিত পান ভোজনাদি ব্যবহারে তাহাদের উভয় স্ত্রী পুরুষেরই জাতি এবং ধর্ম নাশ হইয়াছে। প্রথমটা হরকালী বিহলের মতো চাহিয়া রহিলেন, তাহার পরে বলিলেন, কি হয়েছে? রামময়ের বৃদ্ধা জননী ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর কি হবে বড় গিন্নি, যা হবার তা হয়েছে, সর্বনাশ হয়েছে। এই বলিয়া তিনি কাহিনীটা আর একবার আগা গোড়া বিব্রত করিয়া গেলেন। বলিবার সময় অল্প স্বল্প ভুল ভ্রান্তি যাহা ঘটিল তাহা আর 5 জনে সংশোধন করিয়া দিল। এইরূপে হরকালী হৃদয়ঙ্গম করিলেন, সত্যই সর্বনাশ ঘটিয়াছে। কিন্তু সেটা কতটা তাহার নিজের এবং কতটা আর একজনের, সেই কথাটাই বেশ করিয়া অনুভব করিতে তিনি নিঃশব্দে উঠিয়া গিয়া নিজের ঘরের মধ্যে দ্বার বন্ধ করিলেন। যাহারা ভালো করিতে আসিয়াছিলেন
তাহারা ভালো করিলেন কি মন্দ করিলেন ঠিক বুঝিতে না পারিয়া হতবুদ্ধি হইয়া চিন্তিত বিমর্ষ মুখে একে একে সরিয়া পড়িল। নিভৃত ঘরের মধ্যে আসিয়া হরকালীর আশঙ্কা হইল তাহার দগ্ধ অদৃষ্টে এত বড় সুসংবাদ শেষ পর্যন্ত টিকিবে কি না। তিনি ভাবিলেন যদি নাই টিকে উপায় নাই, কিন্তু যদি অদৃষ্ট সুপ্রসন্ন হইয়াই থাকে, যদি ভগবান এতদিন পরে সত্যই মুখ তুলিয়া চাহিয়া থাকেন, তাহা হইলে বঞ্ঝিটি এখনো আছে, এখনো সে পরের হাতে গিয়া পড়ে নাই, এই তার সময়। যাহাই হোক, শেষ পর্যন্ত যে প্রাণপণ করিয়া দেখিতেই হইবে, তাহাতে আর তাহার কিছু মাত্র সংশয় রহিল না। তিনি মুখ ম্লান করিয়া যেখানে চন্দ্রনাথ লেখাপড়া করিতেছিল সেইখানে আসিয়া উপবেশন করিলেন। তাহার মুখের ভয়ঙ্কর ভাব দেখিয়া চন্দ্রনাথ চিন্তিত হইয়া বলিল, কি হয়েছে মামিমা? হরকালী শিরে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া বলিলেন, বাবা, চন্দ্রনাথ দুঃখী বলে কি আমাদের শাস্তি দিতে হয়? চন্দ্রনাথ হতবুদ্ধি হইয়া গেল। সে কি করিয়াছে তাহা কিছুতেই ভাবিয়া পাইল না। হরকালী বলিতে লাগিলেন, আর বাকি কি? এক মুঠো ভাতের জন্য জাত গেল, ধর্ম গেল। বাবা, খাবার থাকলে কি তুমি এমন করে আমাদের সর্বনাশ করতে পারতে? চন্দ্রনাথ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া অনেকটা শান্তভাবে কহিল, হয়েছে কি? হরকালী আঁচল দিয়া মিথ্যা চোখ মুছিয়া বলিলেন, পোড়া কপালে যা হবার তাই হয়েছে। আমার সোনার চাঁদ তুমি, তোমাকে ডাকিনীরা ভুলিয়ে এই কাণ্ড করেছে। চন্দ্রনাথ কহিল, পায়ে পড়ি মামিমা, খুলে বলো। আর কি বলবো, তোমার খুড়োকে জিজ্ঞেস করো। চন্দ্রনাথ এবার বিরক্ত হইল, বলিল, খুড়োকেই যদি জিজ্ঞাসা করব তবে তুমি অমন করছো কেন? হরকালী কহিল, আমাদের সর্বনাশ হয়েছে, তাই এমন করছি বাবা, আর কেন? চন্দ্রনাথ মাতুল ও মাতুলানীকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করিত, কিন্তু ওরূপ ব্যবহারে অত্যন্ত বিরক্ত হইতে হয়। সে বিরক্ত হইয়াছিল, আরও বিরক্ত হইয়া বলিল, যদি সর্বনাশ হয়েই থাকে তো অন্য ঘরে যাও, আমার সামনে অমন করো না। হরকালী তখন চন্দ্রনাথের মৃত জননীর নামোচ্চারণ করিয়া উচ্চেশ্বরে কাঁদিয়া উঠিলেন, ওগো, তুমি আমাদের ডেকে এনেছিলে, আজ তোমার ছেলে তাড়িয়ে দিতে চায় গো। চন্দ্রনাথ ব্যাকুল হইয়া মামির হাত চাপিয়া ধরিয়া কহিল, খুলে না বললে কেমন করে বুঝবো মামি, কিসে তোমাদের সর্বনাশ হলো? সর্বনাশ সর্বনাশই করছো, কিন্তু এখনো পর্যন্ত একটা কথাও বলতে পারলে না। হরকালী আর একবার চোখ মুছিয়া বলিলেন, কিছুই জানো না বাবা? চন্দ্রনাথ কহিল, না। হরকালী কহিল, তোমার খুড়োকে কাশী থেকে তোমাদের পাণ্ডা চিঠি লিখেছে। চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল, কি লিখেছে? হরকালী তখন ঢোক গিলিয়া মাথা নাড়িয়া বলিলেন, বাবা, কাশীতে তোমাকে একা পেয়ে ডাকিনীরা ভুলিয়ে যে বেশ্যার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। চন্দ্রনাথ বিস্ফারিত চক্ষে প্রশ্ন করিল, কার গো? শিরে করতাড়না করিয়া হরকালী বলিলেন, তোমার। চন্দ্রনাথ কাছে সরিয়া আসিয়া ধীরভাবে জিজ্ঞাসা করিল, কার বেশ্যার সঙ্গে বিয়ে হয়েছে? আমার। হরকালী কহিল, হ্যাঁ। চন্দ্রনাথ কহিল, তার মানে বিয়ের পূর্বে সরজু বেশ্যাবৃত্তি করত? মামিমা, ওকে যে 10 বছরেরটি ঘরে এনেছি, সে কথা কি তোমার মনে নাই? হরকালী কহিল, তা ঠিক জানি নে চন্দ্রনাথ, কিন্তু ওর মায়ের কাশীতে নাম আছে। চন্দ্রনাথ কহিল, তবে সরজুর মা বেশ্যাবৃত্তি করত, ও নিজে নয়। হরকালী মনে মনে উদ্বিগ্ন হইয়া বলিলেন, ও একই কথা বাবা, একই কথা। চন্দ্রনাথ ধমক দিয়া উঠিল, কাকে কি বলছো মামি, তুমি কি পাগল হয়েছ? ধমক খাইয়া হরকালী কাঁদো কাঁদো হইয়া বলিতে লাগিলেন, পাগল হবারই কথা যে বাবা, আমাদের দুজনের প্রায়শ্চিত্ত করে দাও, তারপর যেদিকে দুচক্ষু যায় আমরা চলে যাই, এর চেয়ে ভিক্ষে করে খাওয়া ভালো। চন্দ্রনাথ রাগের মাথায় বলিল, সেই ভালো।
হরকালী কহিল, তবে চলে যাই। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া বলিল, যাও। তখন হরকালী আবার সশব্দে কপালে করাঘাত করিলেন। হা পোড়া কপাল, শেষে এই অদৃষ্টে ছিল। চন্দ্রনাথ মুখ ফিরাইয়া গম্ভীর হইয়া বলিল, তবু পরিষ্কার করে বলবে না? হরকালী কহিল, সব তো বলেছি। চন্দ্রনাথ কহিল, কিছুই বলনি, চিঠি কই? হরকালী কহিল, তোমার কাকার কাছে। চন্দ্রনাথ কহিল, তাতে কি লেখা আছে? হরকালী কহিল, তাও তো বলেছি। চন্দ্রনাথ ফিরিয়া আসিয়া একটা চৌকির উপর বসিয়া পড়িল। গভীর লজ্জায় ও ঘৃণায় তাহার পদতল হইতে কেশাগ্র পর্যন্ত বার দুই শিহরিয়া উঠিয়া সমস্ত দেহ যেন অসাড় হইয়া আসিতে লাগিল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, ছি। হরকালী তাহার মুখের দিকে চাহিয়া মনে মনে ভয় পাইলেন। এমন ভীষণ কঠোর ভাব কোনো মৃত মানুষের মুখেও কেহ কোনোদিন দেখে নাই। তিনি নিঃশব্দে উঠিয়া গেলেন। ইতি চন্দ্রনাথ উপন্যাসের ৮ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।